তো এত রেডিয়েশন, এত আলো, এত লাইট, এত ক্যামেরা, এর মধ্যে আমরা অভ্যস্ত একেবারেই না। আমরা আসলে প্রকৃতির মাঝে থাকি। গোধূলি বিকালের যে ফিলিংস সেটি কিন্তু আসলে তপ্ত রোদের মধ্যে পাওয়া যায় না। এই যে গত কয়েক দশকে প্রায় ৩,৫০০ প্রজাতির দেশীয় ফসলের বীজ হারিয়েছি আমরা। গুড় যতদিন মিষ্টি, আমলকি যতদিন তেতো, ঠিক ততদিনই প্রকৃতি নির্মোহ এবং সত্য সুন্দর। আয়োজনটা তো অনেক ভালো, কিন্তু এতটা আলো, এত রেডিয়েশন, আমরা তো প্রকৃতির মানুষ, প্রকৃতির মাঝে থাকি। মানে এখানে ঢুকতে ঢুকতেই আমার মাথায় একটি শব্দ মনে পড়লো, আসলে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়। তো এত রেডিয়েশন, এত আলো, এত লাইট, এত ক্যামেরা, এর মধ্যে আমরা অভ্যস্ত একেবারেই না। আমরা আসলে প্রকৃতির মাঝে থাকি। তবে খুব ভালো লেগেছে, যে কোনো অনুষ্ঠান আসলে সবসময় আন্দোলিত করে, অনেক বেশি কনফিডেন্ট করে। আর এরকম আয়োজন হওয়া তো দরকার, তাহলে অন্তত সবার সাথে দেখা হয় এবং বোঝা যায় যে নিজের অবস্থানটা আসলে কতটুকু। এই পেইন আসলে সৃষ্টি করে, প্রতিটা বিষয়ের একটা লগ্ন থাকে। এই ধরুন, আপনি গোধূলি বিকালের যে ফিলিংস সেটি কিন্তু আসলে তপ্ত রোদের মধ্যে পাওয়া যায় না। তো পেইন কাছে রাখার একটা বিশেষ ব্যাপার হচ্ছে, যখন যেটি মনে পড়ে সেটি আমি লিখতে পারি। কারণ লগ্ন বলে তো একটা কথা আছে। এই ধরুন, আপনি শহরের ভাঙাচোরা একটা মুভিতে, শহরের ভাঙাচোরা একটা হলে একটা মুভি দেখলেন, সেটির যে অনুভূতি, আর ঢাকা শহরের সিনেপ্লেক্সে আপনার প্রিয়সীর সাথে একটু রং বেরঙিন পপকর্ন সাথে নিয়ে দেখলেন, সেই একই মুভি, ফিলিংস কিন্তু আলাদা হয়। তো আসলে এই লগ্নটাকে ধরে রাখার জন্য সাথে পেন রাখা, যখন যেটা মনে পড়ে সেটা লিখে রাখি, তারপর পরবর্তী কন্টেন্টে সেটাকে আবার অ্যাপ্লাই করা হয়। না, আমাদের কোনো কিছুই আসলে স্ক্রিপ্টেড হয় না। আমরা তো গ্রামে গ্রামে ঘুরে বেড়াই এবং মাঠের পর মাঠ হাঁটি। তো সেইখান থেকে যখন কোনো জুৎসই টপিকস খুঁজে পাই, তখন সেটি আমি কন্টেন্ট তৈরি করি। এবং এই যে পূর্বের পড়ালেখা, এটি মূলত কাজে দেয় ওই সময়। কারণ এই শিল্প সাহিত্যের প্রতি একটি ভালো লাগা ছিল, সেই ভালো লাগাটাই মূলত পরবর্তীতে অনেক বেশি সহায়ক হয়েছে। কারণ এই কাব্যিকতা বা কবিতা, ছন্দ, এটি আগে থেকেই জানা ছিল এবং এই কন্টেন্টের স্বার্থে সেগুলোকে যেখানে যেটা জুৎসই মনে হয় আমি সেটা সেখানেই প্রয়োগ করার চেষ্টা করি। দেখুন, আসলে মানুষ তো তার পেটের ক্ষুধাকে ফিল করে, কিন্তু আত্মার কিন্তু একটা ক্ষুধা আছে। এই যে যত মানুষ এখানে থাকুক না কেন, এত আলো, এত আয়োজন, নিশ্চয়ই মানুষ একটু একটু শান্ত পরিবেশ চায়। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমি যেভাবে ছুটছি এটি ঠিক না। আর সবচেয়ে বড় কথা, মানুষ যা কিছুই করুক, তার আত্মাকে পরিতৃপ্ত করতে গেলে তাকে প্রকৃতির মাঝে থাকতে হয়। তো এই প্রকৃতির প্রেমটা আসলে ওভাবে আসা, আমার কাছে মনে হয়েছে যে এই যে গত কয়েক দশকে প্রায় ৩,৫০০ প্রজাতির দেশীয় ফসলের বীজ হারিয়েছি আমরা। এটি নিয়ে কেউ কিন্তু ভাবে না, এটি নিয়ে কারো মাথায় নেই। জোনাকি পোকা এখন দেখা যায় না। কেন দেখা যায় না? মানে জোনাকি পোকা কি আমরা হারিয়ে ফেললাম চিরতরে? আজ থেকে ৫ বছর পরে নতুন প্রজন্মকে জোনাকি পোকা আপনি কীভাবে চেনাবেন? তো এই যে অতিমাত্রায় আলো, এলইডির তীব্রতা, জোনাকি পোকা হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আমার মনে হয়েছে যে প্রকৃতির মাঝে না থাকলে আমি আত্মিকভাবে অসুখী হব বা আমার খারাপ লাগবে। এই নিজেকে স্যাটিসফাই করার জন্য হলেও প্রকৃতির সাথে আস্তে আস্তে জড়িয়ে পড়া এবং সেটি কন্টেন্টের উপজীব্য হয়ে ওঠা। এ কারণে যেটা নির্মোহ, সত্য এবং সুন্দর, সেটি কিন্তু সবার কাছে সুন্দর। পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটার কাছেও একটু দক্ষিণা বাতাস পছন্দের, সমুদ্রের একটু জলরাশি পছন্দের। তো সেই ক্ষেত্রে এই যে সবুজের সমারোহ, সেখানে গেলে মানুষের হৃদয়টা নরম হয়। এবং আমরা দেখছি যে নতুন যে জেনারেশন, তারাও কিন্তু আসলে এই ধরনের কন্টেন্টে অভ্যস্ত হচ্ছে। ব্যাপারটা এরকম না যে কন্টেন্ট মানেই শুধুমাত্র ভাইরাল কোনো কিছু হতে হবে, অনেক বড় কিছু হতে হবে, এরকম না। একদম সোজাসাপটা প্রকৃতি থেকে উঠে আনা বিভিন্ন এলিমেন্ট কিন্তু কন্টেন্টের উপজীব্য হতে পারে এবং নতুন প্রজন্মে সবাই প্রকৃতির প্রেমে পড়ছে। প্রকৃতিকে অস্বীকার করা যায় না, আমরা সবাই তো প্রকৃতির সন্তান। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পেরেছি, কিছুটা হলেও পেরেছি। না না পারলে তো আপনারা ডাকতেন না এখানে। তো সেই ক্ষেত্রে উই আর ভেরি মাচ হ্যাপি যে আমরা প্রকৃতির মেসেজটাকে মানুষের মধ্যে পৌঁছাতে পেরেছি। এই যে আপনারা সবাই বলছেন যে প্রকৃতির প্রেমে পড়া, নিশ্চয়ই আপনাদের ওই কন্টেন্টগুলো ভালো লেগেছে বলেই আপনারা এই প্রশ্নটা করলেন। তো যেটা সুন্দর সেটি সবার কাছে ভালো লাগবে। গুড় যতদিন মিষ্টি, আমলকি যতদিন তেতো, ঠিক ততদিনই প্রকৃতি নির্মোহ এবং সত্য সুন্দর।